প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় অর্থাৎ তাপ এবং তাপমাত্রা এই অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়টি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে অনেকগুলো বিজ্ঞানের বেসিক দেওয়া আছে যা তোমাদের পরবর্তী ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো, এই অধ্যায়ের একটি মজার অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটি মূলত দুটি নিয়মে বারবারই পরীক্ষায় আসে, সেটা সেমিস্টার পরীক্ষা হোক অথবা ক্লাস টেস্ট পরীক্ষা হোক। তো আমরা শুরু থেকে একটু বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করি, যেহেতু আমরা সৃজনশীল পড়ব। তো চলো শুরু করা যাক। তাপ মানুষের জন্য অপরিহার্য একটি শক্তি। এখানে বলা হলো তাপকে কি বলা হয়েছে? শক্তি। কেন? দেখো, আমরা বলি এই শক্তি মূলত কি না, তোমার আমার শরীরে যে শক্তি আছে সেটাও না, আবার আমরা একটা বিজ্ঞানের ভাষায় সংজ্ঞা পড়ে আসছি কাজ করার সামর্থ্য শক্তি, সেই শক্তিও এটা না। এটা কোন শক্তি তোমরা পড়ছিলা? যার আকার নাই, আয়তন নাই, জায়গা দখল করে না, ভর নাই, সে হলো কি অপদার্থ বা শক্তি। তাপ ঠিক সেরকম একটা রাশি, যার আকার নাই, আয়তন নাই, ভর নাই, জায়গা দখল করে না, অর্থাৎ তাপ অপদার্থ। আর অপদার্থের আরেক নাম কি? শক্তি। তাহলে আমরা বুঝতে পারলাম তাপ একটি অপরিহার্য শক্তি বা অপদার্থ। কথা কি বুঝতে পারছো? মূলত এই শক্তি দ্বারা কাকে বোঝানো হয়েছে? অপদার্থকে বোঝানো হয়েছে। কোন অপদার্থ? তাপ। তাপের মতো আরও কি কি অপদার্থ আছে বলো তো? শব্দ, আলো, এরা কি অপদার্থ। আমরা একটু বিশ্লেষণ করব পরবর্তীতেও। দেখো, তাপ আমাদের গরমের অনুভূতি জন্মায়। তাপ কি করে? আমাদের গরমের অনুভূতি জন্মায়। আর কতটুকু গরম অনুভব করছি তা প্রকাশ করা হয় তাপমাত্রা দিয়ে। আমরা বলি না আজকে বেশি গরম বা আজকে কম। কেন? এখানে তাপমাত্রা কম বা বেশি হলে কি হয়? কম বা বেশি গরম অনুভূতি হয়। তাহলে বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে তাপ তিনটি প্রক্রিয়ায় সঞ্চালিত হতে পারে। কি কি মনে আছে? পরিবহন, পরিচলন, বিকিরণ। এই অধ্যায়ও আছে, তারপর আমি তোমাদের স্মরণ করিয়ে দিলাম। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি তাপের পরিবহনের উদাহরণ কি বলতো? লোহার এক প্রান্ত যদি তুমি কি করো, আগুনে দাও, অন্য প্রান্তে আস্তে আস্তে লোহা গরম হয়ে চলে আসে। এটা কোন পদ্ধতিতে আসে? পরিবহন পদ্ধতিতে। ঠিক আছে। দেখো, পরিচলনের উদাহরণ কি? তুমি যখন পাতিলে পানি গরম করার চেষ্টা করো, তখন পাতিলে নিচের পানির কণিকাগুলো উত্তপ্ত হয়ে উপরে চলে আসে। ঠিক আছে, এবং উপরে ঠান্ডা কণিকাগুলো আবার নিচে যায়। এভাবে কি হয়? পাতিলের পুরো পানি গরম হয়ে যায়। কোন পদ্ধতিতে? পরিচলন পদ্ধতি, অর্থাৎ কণার স্থানান্তরের মাধ্যমে। তারপর দেখো, আরেকটা তাপ সঞ্চালনের পদ্ধতিতে আছে, সেটা হলো কি পরিবহন পড়লাম আমরা, পরিচলন করছি। এবার হলো কি বিকিরণ। সূর্য থেকে অনেক তাপ পৃথিবীতে আসে, তাই না? তাহলে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসার প্রক্রিয়াটাই হলো কি একটা বিকিরণ প্রক্রিয়া। কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তারপর দেখো, বলা হয়েছে তাপ দিলে বা শরীরে নিলে, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের ফলে বায়ুর চাপ ও আর্দ্রতার পরিবর্তন হয়। কি কি পরিবর্তন হয়? তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে বায়ুর চাপ বাড়বে। ঠিক আছে। আর্দ্রতার পরিমাণও বাড়বে বা কমবে যদি তাপমাত্রার পরিবর্তন করা হয়। বিভিন্ন পদার্থ প্রসারিত হয়। তাহলে দেখো, তাপমাত্রা যদি প্রয়োগ করো, তাপ যদি দিতে থাকো, তাপমাত্রা যদি বাড়াও, তাহলে বিভিন্ন পদার্থ প্রসারিত হয়। তোমার জীবনে দেখা, তুমি দেখছো বিভিন্ন ধাতু যদি আকারের পরিবর্তন করতে হয়, তাহলে ধাতুকে আগে কী করতে হয়? উত্তপ্ত করতে হয়। যেমন তুমি দেখছো লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করার সময় কী করা হয়? আগে লোহাকে উত্তপ্ত করা হয়, তারপর সেটা পিটিয়ে প্রসারিত করা হয়। অর্থাৎ আমরা দেখলাম কি তাপ দিলে সকল পদার্থই কি হয়? প্রসারিত হয়। তুমি দেখো, বরফকে যদি তাপ দাও তাহলে সেটা গলে গলে কি হয়? প্রসারিত হয়ে যায়, তাই না? এরকম আরও সব পদার্থের ক্ষেত্রে একই। তুমি মোমকে তাপ দাও, সেটা কী হয়? গলে প্রসারিত হবে। এগুলো তুমি দেখছো বলেই বললাম। আর এছাড়াও তুমি দেখতে পাও না, এরকম অনেক পদার্থ আছে যাদেরকেও কি একই কাণ্ড ঘটে, যাদের ক্ষেত্রে তাপ দিলে কী হয়? প্রসারিত হয়। তাপের এমন প্রভাব আমাদেরকে নানাভাবে কি করে? প্রভাবিত করে। এই কথাটা যদি বলো তুমি যে কীভাবে আমাদেরকে প্রভাবিত করে, তুমি দেখছো দুটি রেল লাইনের সংযোগের মাঝখানে কী করছে? ফাঁকা রাখছে। কেননা রেল লাইনটা রোদে রাখার ফলে উত্তপ্ত হয়। উত্তপ্ত হওয়ার ফলে কি হয়? প্রসারিত হয়, লম্বা হয়। এরকম যদি লম্বা হতে থাকে, তাহলে যদি তুমি সংযোগটা একদম পাশাপাশি লাগানো থাকে, এই যে প্রসারণটা করবে, তারপরে লাইন কী হবে? বেঁকে যাবে। এই জন্য যাতে বাঁকা না হয়, এই জন্য সংযোগ স্থলে ফাঁকা রাখা হয়। আর যদি বাঁকা হয় তাহলে কী হবে বলো তো? রেল অ্যাক্সিডেন্ট করবে রেলগাড়ি, তাই না? যাই হোক, দেখো আমরা পরবর্তীতে দেখি পাঠ
এক চলে আসছে আমাদের। পার্ট একে শুধু আলোচনা করা হয়েছে তাপ বা অপদার্থ শক্তিকে নিয়ে, তাই না? যাই হোক, এই মহাবিশ্বে যা কিছু আছে তাকে দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগে আছে পদার্থ যাদের ভর বা ওজন আছে। তাহলে দেখো এখানে পদার্থের বৈশিষ্ট্যগুলো কিন্তু বলে দেওয়া আছে। 1 নম্বর বৈশিষ্ট্য ভর বা ওজন আছে। 2 নম্বর বৈশিষ্ট্য বল প্রয়োগে বাধা দেয়। তুমি এখানে একটু লিখে রাখো তো। 3 নম্বর বৈশিষ্ট্য আকার বা আয়তন আছে, ঠিক আছে। 4 নম্বর বৈশিষ্ট্য লেখো, পদার্থ অবশ্যই কি করে, জায়গা দখল করে। তাহলে কয়টা বৈশিষ্ট্য পাইছি? 4টা। 1 নম্বর ভর বা ওজন আছে। 2 নম্বর বল প্রয়োগে বাধা দেয়। 3 নম্বর এখানে আমি তোমাকে লিখতে বললাম কি, আকার বা আয়তন আছে। 4 নম্বর এখানে তোমাকে লিখতে বলছি পদার্থ অবশ্যই কি করে, জায়গা দখল করে, ঠিক আছে। এগুলো তোমরা আগে থেকে পড়ে আসছো, তারপরেও দেখো বৈশিষ্ট্য আশা করি বুঝতে পারছো। অন্য ভাগে আছে শক্তি, এদের কোনো ভর নেই। তাহলে অন্য ভাগের শক্তি বা অপদার্থ, শক্তি বা কি অপদার্থ। শক্তির উপরে অপদার্থ কথাটি লিখে রাখতে পারো। এদের কোনো ভর নেই। অপদার্থের 1 নম্বর বৈশিষ্ট্য কি, অপদার্থের কোনো ভর নেই। আকার বা আয়তন নেই। বল প্রয়োগে কি করে না, বাধা প্রদান করে না। এখানে তুমি লিখছিলে কি, পদার্থ জায়গা দখল করে। আর এখানে অপদার্থের ক্ষেত্রে লিখবো অপদার্থ অবশ্যই কি করে না, জায়গা দখল করে না। আশা করি তোমরা বুঝতে পারছো। এই বৈশিষ্ট্যগুলো তুমি খাতায় চাইলে আলাদা করে লিখতে পারো। এদের আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি। এখানে ইন্দ্রিয় শব্দটা তোমরা কিভাবে বুঝো? এখন দেখো, আমরা জিহ্বা দিয়ে কি করি, স্বাদ গ্রহণ করি। তাহলে জিহ্বা একটা ইন্দ্রিয়, অর্থাৎ মানুষ যে অঙ্গের মাধ্যমে কোনো তথ্য গ্রহণ করে সেটাই কি ইন্দ্রিয়। যেমন জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, জিহ্বা তাহলে একটা ইন্দ্রিয়। ঠিক ওরকম নাক দিয়ে আমরা কোনো কিছু ঘ্রাণ অনুভব করি, নাক তাহলে একটা ইন্দ্রিয়। চোখ দিয়ে আমরা দেখি, চোখ তাহলে একটি ইন্দ্রিয়। কান দিয়ে আমরা শুনি, কান তাহলে একটি ইন্দ্রিয়। এরকমভাবে দেখো কয়টা ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয় আছে। তাপ এমন এক ধরনের শক্তি, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে তাপকে কেবল ত্বক দ্বারা অনুভব করা যায়। পঞ্চ মানে কি, 5 ইন্দ্রিয় তো বুঝতে পারছি, যার মাধ্যমে কোনো তথ্য মানুষ গ্রহণ করে। তাহলে 5টা ইন্দ্রিয় কি কি, আগে মন দিয়ে বুঝো। জিহ্বা 1, নাক 2, চোখ 3 নম্বর ইন্দ্রিয়, 4 নম্বর ইন্দ্রিয় হলো কান, 5 নম্বর ইন্দ্রিয় হলো মানুষের পুরো শরীরে ত্বক বা চামড়া। 5টা ইন্দ্রিয় বুঝছো? এই 5টা ইন্দ্রিয়ের মধ্যে তাপকে আমরা শুধুমাত্র অনুভব করতে পারি কি দ্বারা, ত্বক বা শরীরের চামড়া দ্বারা। জিহ্বা দিয়ে আমরা কখনো কি তাপ অনুভব করি বলো তো? চোখ দিয়েও আমরা কি করি না, তাপ অনুভব করি না। সেটাই বলা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে শুধুমাত্র ত্বক দ্বারাই তাপকে অনুভব করা যায়। যাই হোক, আশা করি বুঝতে পারছো। এবার দেখো একটা কাজ দেওয়া আছে, কাজটা অনেক সহজ, তুমি একটু পড়লেই বুঝতে পারবে। এইখানে কাজে কিছু প্রশ্ন দেওয়া আছে যে গরম গ্লাসটিতে কি এমন আছে যার কারণে গরম লাগলো। গরম গ্লাসটিতে তাপমাত্রা আছে, তাপ আছে, তাই না? অর্থাৎ তাপ আছে, এই জন্য এটা কি লাগলো, গরম লাগলো। অন্য গ্লাসটি কেন ঠান্ডা লাগলো, এটাতে কি আছে বা নেই প্রশ্ন করছে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের এইখানে সুন্দরভাবে দেওয়া আছে। গরম গ্লাসটি গরম পানি থেকে তাপ গ্রহণ করেছে, তাই না? তারপর দেখো, তাই এটাকে গরম লাগছে। আবার অন্য গ্লাসটি বরফকে কিছু তাপ দিয়ে দিয়েছে, তাই এটাকে ঠান্ডা মনে হয়েছে। এখানে এইটুকু পড়লেই তোমরা বুঝতে পারবে খুব সুন্দরভাবে। এখানে যা প্রশ্ন করা আছে তার উত্তর এখানে দেওয়া আছে। এবার দেখো আমরা পার্ট 2 দেখব। পার্ট 2 এর আছে তাপমাত্রা। পার্ট 1 থেকে আমরা শিখলাম কি, তাপ। এবার দেখো, তোমরা জানলে তাপ হলো এক ধরনের শক্তি যার কারণে কোনো বস্তু গরম বা ঠান্ডা অনুভূত হয়। এবার আরেকটি কাজ করা যাক। এখানেও একটি কাজ দেওয়া আছে। একটি স্টিলের গ্লাস হাত দিয়ে ধরে দেখো এটা কি ঠান্ডা বা গরম তা মনে রাখো। এখন দেখো, স্টিলের গ্লাস কখনো তোমার কাছে ঠান্ডা, কখনো বা কি স্বাভাবিক মনে হয়। সেটা যদি তুমি কি করো, শীতের দিনে এই পরীক্ষাটা করো, তাহলে তোমাকে গ্লাসটি ঠান্ডার অনুভূত হবে তোমার কাছে। তাই বলছে, এটা মনে রাখতে বলছে। এবার গ্লাসটিতে গরম পানি ঢেলে পূর্ণ করো। এবার 2 মিনিট পর পর কয়েকবার গ্লাসটি ধরো, অর্থাৎ একটু পর পর গ্লাসটি ধরলে তুমি প্রথমে কম গরম অনুভব করবে, তারপর আরও বেশি, তারপর আরও বেশি গরম অনুভব করবে। কেন বলো তো? যেহেতু এর ভিতরে গরম পানি দেওয়া আছে, আর গরম পানি থেকে বারবার তাপ গ্রহণ করে গ্লাস নিজেও কি হচ্ছে, গরম হচ্ছে।
অনুভব করছো কি গ্লাসটি আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। এবার পানি ফেলে দিয়ে 1 মিনিট পর গ্লাসটি ধরো। অর্থাৎ তুমি যখন পানি পূর্ণ রাখছিলে তখন পানির তাপমাত্রা ঠিক সেই পরিমাণ তাপই গ্লাস গ্রহণ করে। পানি যতটুকু গরম গ্লাসও ততটুকুই গরম মনে হয়েছে। কিন্তু যখন তুমি পানি ফেলে দিছ তখন কি হচ্ছে, গ্লাস থেকে আস্তে আস্তে তাপ সরে যাচ্ছে বায়ুতে, তাই না? ফলে আস্তে আস্তে গ্লাসও কি ঠান্ডা মনে হচ্ছে। এরকম গ্লাসটি ঠান্ডা হচ্ছে। এখানে কিন্তু সাবধানতা দেওয়া আছে, এটা বুঝবে তোমরা। তারপর দেখো, তোমরা দেখলে গরম পানি ভর্তি গ্লাসটি ধীরে ধীরে গরম হয়েছে, আবার গরম পানি ফেলে দেওয়ার ফলে ধীরে ধীরে ঠান্ডা হয়েছে। কতটুকু গরম বা ঠান্ডা তা বোঝাতে তাপমাত্রা বা উষ্ণতা ব্যবহার করা হয়। বেশি গরম হলে তাপমাত্রা বেশি, কম গরম হলে তাপমাত্রা কম। এভাবে তাপমাত্রা কোনো কিছু তাপীয় অবস্থাকে প্রকাশ করে। তাহলে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি বুঝলে? তাপ হলো এক ধরনের শক্তি যার কারণে কোনো কিছু ঠান্ডা বা গরম লাগে। অন্যদিকে কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার মাত্রাকে তাপমাত্রা বলে। সুন্দরভাবে দেওয়া আছে, এইটুকু তোমরা একটু মুখস্থ করে নিবে, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী দেখি, পার্ট 3 থেকে 5, তাপমাত্রার পরিমাপ। এই যে আমরা দেখলাম তাপমাত্রার পরিমাপ দেখব। এবার আমরা আগের কাজটিতে দেখছি গরম পানি পূর্ণ গ্লাসটি 2 মিনিট পর হাত দিয়ে ধরলে গরম অনুভূতি ক্রমান্বয়ে বাড়তে থাকে। অন্যদিকে কোনো দিন সকালে কম গরম থাকে কিন্তু দুপুরে গরম বেশি থাকে। আমরা কোনো কিছু ধরলে বা আমাদের ত্বকের সংস্পর্শে কিছুটা বুঝতে পারি গরম বেড়েছে না কমেছে, কিন্তু একেবারে সঠিকভাবে বলা যায় না যে কতটা বেড়েছে বা কমেছে। যদি কতটা বাড়ছে বা কমছে এটা তুমি জানতে চাইলে তাহলে সেটা কী করতে হবে, কোনো যন্ত্রের সাহায্যে অবশ্যই মেপে দেখতে হবে। তাই বলছে যে সঠিকভাবে বলার জন্য আমাদের যন্ত্রের সাহায্যে তাপমাত্রা মেপে থাকি। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হলো থার্মোমিটার। এটা মনে রাখবে। থার্মোমিটার ব্যবহার করে মানুষের শরীরে তাপমাত্রা মাপা হয়। আবহাওয়াবিদগণ বায়ুর তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করেন। শিল্প কারখানায় নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে হয়, সেজন্য কলকারখানাতেও থার্মোমিটার ব্যবহার করে তাপমাত্রা মাপা হয়। তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের আয়তন বাড়ে বা কমে। কখন আয়তন বাড়ে বলো তো? তাপমাত্রা বাড়াইলে পদার্থের আয়তন বাড়ে, আর তাপমাত্রা কমাইলে পদার্থের আয়তন কমে। এইটুকু মনে রাখবা নৈবিত্তিকের জন্য, ঠিক আছে? তাহলে দেখো, তরল পদার্থের আয়তন কতটুকু বাড়ে বা কমে তা মেপে তাপমাত্রা কতটুকু বাড়ে বা কমে গেল তা বের করা হয়। অর্থাৎ দেখো, তাপমাত্রা পরিমাপ করার জন্য কি করব আমরা, পদার্থের এই একটা বৈশিষ্ট্যকে ব্যবহার করব। কোন বৈশিষ্ট্য? তাপে পদার্থের আয়তনের পরিবর্তন, এই বৈশিষ্ট্য, ঠিক আছে? যদি পদার্থের প্রসারণ বেশি করে তার মানে কি তাপমাত্রা বেশি হয়েছিল, ঠিক আছে? এরকম দেখো, পড়লেই তোমরা বুঝতে পারবে। এখানে থার্মোমিটারে কি কি পদার্থ ব্যবহার করা হয়? পারদ, অ্যালকোহল ইত্যাদি। তাহলে অ্যালকোহল কি কাজে ব্যবহার করা হয়? থার্মোমিটারের তরল পদার্থ হিসেবে। ইত্যাদি তরল ব্যবহার করে তাপমাত্রা মাপা হয়। নিচে একটি পারদ থার্মোমিটারের বর্ণনা দেওয়া হলো। এই বর্ণনাটা তোমরা পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে? আর এই বর্ণনাটা অনেক সময় 3 এবং 4 মার্কের জন্য বারবারই আসে, যে থার্মোমিটারের গঠন ব্যাখ্যা করো। মূলত এটা তো এইভাবে আসে না, সৃজনশীলে তোমরা পড়লেই, উদ্দীপক পড়লেই বুঝতে পারবে যে এখানে কি চাইছে, থার্মোমিটারে গঠন চাইছে। তার আগে বলি তোমাদের, থার্মোমিটার মূলত এখন 2 ধরনের পাওয়া যায়। একটা হলো অ্যানালগ আর একটা হলো ডিজিটাল। অ্যানালগ বা পারদ থার্মোমিটার, যেটা তুমি এখানে চিত্রে দেখতেছো বা তুমি বিভিন্ন সময় ফার্মেসিতে গিয়ে দেখবে কাচের একটা সরু নলের মতো, এটা হলো কি অ্যানালগ বা পারদ থার্মোমিটার। আর বেশিরভাগ দোকানেই দেখবে তুমি ঘড়ির মতো ডিজিট প্রকাশ করতেছে, সেটা হলো ডিজিটাল থার্মোমিটার। মূলত আমরা আলোচনা করতেছি কি অ্যানালগ বা পারদ থার্মোমিটার নিয়ে। এখানে একটু পুরোটা পড়ে নিবে, হ্যাঁ? এটা 4 মার্ক বা 3 মার্কের জন্য বারবারই পরীক্ষার প্রশ্নে আসে। তারপর দেখো, তাপমাত্রা পরিমাপের স্কেল। এখন আমরা সময় একটা রাশি, এই রাশিকে পরিমাপ করার জন্য আমরা আদর্শ একক ধরে নিয়েছি কি বলতো? সেকেন্ড, ঠিক আছে? অর্থাৎ যেখান থেকে আমরা গণনা করা শুরু করি।
সময়কে, সেটা সময়ের একক সেকেন্ড। এরকমভাবে ঠিক তাপমাত্রা পরিমাপ করি আমরা বিভিন্ন স্কেলে, এবং তারও কি আছে, একক আছে। যাই হোক, এবার দেখো নিজে করো বলে দেওয়া আছে একটি কাজ। এই কাজে বলা হয়েছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট। কথাটা একটু ভালো করে মন দিয়ে শুনো, 98.4 ডিগ্রি ফারেনহাইট কিন্তু বলা হয়েছে, 4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বলেনি। তোমরা কিন্তু অনেকেই বুঝে নাও কি আমার শরীরের জ্বর আসছে 100 ডিগ্রি রে, 100 ডিগ্রি, অর্থাৎ তোমরা কি 100 ডিগ্রি সেলসিয়াস কিন্তু না তোমার শরীরের জ্বর, ঠিক আছে? অর্থাৎ এটা আমাদের অনেক সময় আমরা এই ভুলগুলো করে থাকি। স্বাভাবিক তাপমাত্রা কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট স্কেলে, আর এটা সেলসিয়াস স্কেলে আসবে তোমার 37-এর মতো। যাই হোক, এটা নৈবিতিকের জন্য মনে রাখবি, এর চেয়ে তাপমাত্রা বেশি হলে জ্বর। তাহলে 100 ডিগ্রি ফারেনহাইট বলি যে আমাদের শরীরের তাপমাত্রা, তার মানে কি আমাদের শরীরে জ্বর কি 100 ডিগ্রি ফারেনহাইট না? মূলত পার্থক্য কতটুকু বলো তো? এই 98.4 উপরে যা পার্থক্য তাই, অর্থাৎ 1 এবং 2 ডিগ্রি ফারেনহাইট, তাও সেলসিয়াস স্কেলে না। যা পড়লে বুঝতে হবে। এবার আমরা তাপমাত্রা পরিমাপের স্কেল থেকে দেখব কোনো কিছু পরিমাপের জন্য একটি নির্দিষ্ট আদর্শ মান ঠিক করে নেওয়া হয়। যেমন আমি বললাম তোমাদের কি সময়ের কথা, সময়ের আদর্শ মান ধরা হয়েছে কি সেকেন্ড, ঠিক আছে? তারপর সেই আদর্শ মানের সাথে তুলনা করে নতুন কোনো কিছু পরিমাপ বের করা হয়। তাপমাত্রার পরিমাপেরও এরকম আদর্শ মান আছে। এক্ষেত্রে দুইটি নির্দিষ্ট তাপমাত্রার ব্যবধানের একটি অংশকে আদর্শ মান হিসেবে ধরে নেওয়া হয়। এই দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থিরাঙ্ক বলে। একটিকে নিম্ন স্থিরাঙ্ক, অন্যটিকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়। কথা কি বুঝতে পারছো? পানির ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি হয়। হিমাঙ্ক স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে হিমাঙ্ক বলে। হিমাঙ্ককে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়। হিমাঙ্ককে কি থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়। এখানে দেখো হিমাঙ্ক, এটা পানির ক্ষেত্রে কী হয়ে যাবে, গলনাঙ্ক বা হিমাঙ্ক। যে কোনো পদার্থের ক্ষেত্রেই এটাকে কী নামে বলা হয়, হিমাঙ্ক বা গলনাঙ্ক। তারপর দেখো স্ফুটনাঙ্ক, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বা বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে স্ফুটনাঙ্ক বলে। স্ফুটনাঙ্ককে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বা গলনাঙ্কের আরেক নাম কি বলো তো, হিমাঙ্ক। হিমাঙ্ক বা গলনাঙ্ক মনে রাখো। গলনাঙ্ক কাকে বলে বা হিমাঙ্ক কাকে বলে বললে তোমাকে দিতে হবে এইটাকে, অর্থাৎ এখানে স্বাভাবিক চাপে থেকে শুরু করে হিমাঙ্ক বলে বা গলনাঙ্ক বলে। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক সময় খ বা 2 মার্কের জন্য বারবারই আসে, স্ফুটনাঙ্ক কাকে বলে। তাহলে আমরা স্ফুটনাঙ্ক দেখলাম এবং কি গলনাঙ্ক কাকে বলে দেখলাম। পানির ক্ষেত্রে গলনাঙ্ক হলো কত বলো তো, 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। এটাও তোমাদের এখানে বলে দেওয়া আছে। তাহলে স্ফুটনাঙ্কের জন্য তুমি এখান থেকে দিবে এবার দেখো ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধানকে বিভিন্ন সংখ্যক সমান অংশে ভাগ করা যায়। এ ব্যবধানকে কয়টি সমান অংশে ভাগ করা হলো তার ভিত্তিতে বিভিন্ন স্কেল পাওয়া যায়। তাপমাত্রার পরিমাপে কয়েকটি প্রচলিত স্কেল, যেমন 2টা স্কেল নিয়ে আমরা আলোচনা করব, একটা সেলসিয়াস স্কেল আর একটা হলো ফারেনহাইট স্কেল। দেখো সেলসিয়াস স্কেলটা কি, এই স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে 0 ডিগ্রি ধরা হয় এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 100 ডিগ্রি ধরা হয়। মধ্যবর্তী ব্যবধানকে সমান 100 ভাগে ভাগ করা হয়, প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস বলে। এই যে এই পাশে থার্মোমিটারটা যেটা দেখতেছ সেটা কি স্কেলে দেওয়া আছে, সেলসিয়াস স্কেলে, ঠিক আছে? এই যে 0 ডিগ্রি, এখান থেকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক দেওয়া আছে কত, 100 ডিগ্রি।
বিজ্ঞানী সেলসিয়াসে স্কেল উদ্ভাবন করে বলে তার নাম অনুসারে এটাকে দেওয়া হয়। এখানে তোমরা একটু দেখে নিবে, এটা নৈবিতিকের জন্য ইম্পর্টেন্ট। সেলসিয়াস স্কেলকে আবিষ্কার করে বিজ্ঞানী সেলসিয়াস। যাই হোক, বৈজ্ঞানিক কাজে স্কেল ব্যবহার করা হয়, এছাড়া অন্যান্য কাজেও বাংলাদেশের বিভিন্ন দেশে স্কেল ব্যবহার করা হয়। যেমন আবহাওয়ার খবরে বলা হয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রির মধ্যবর্তী দূরত্বকে 100 ভাগে ভাগ করা হয় বলে একে সেন্টিগ্রেড অর্থাৎ 100 এবং গ্রেড অর্থ ভাগ স্কেলও বলা হয়। বুঝতে পারছো? তাহলে সেলসিয়াস স্কেলের আরেকটা নাম কি? সেন্টিগ্রেড স্কেল। তারপর দেখো ফারেনহাইট স্কেল। এই স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে 32 ডিগ্রি ধরে নেওয়া হয়। এখানে নিম্ন স্থিরাঙ্ক কত ধরে নেওয়া হয়? 32 ডিগ্রি ধরে নেওয়া হয় এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 212 ডিগ্রি ধরা হয়। মধ্যবর্তী ব্যবধানকে সমান 180 ভাগে ভাগ করা হয়। 180 কোথা থেকে পাইলে দেখো তো? তুমি যদি 212 থেকে 32কে বাদ দাও তাহলে বিয়োগফল আসবে কত? 180। বুঝতে পারছো? যেমন এই 100 থেকে 0 বাদ দিলে কত ভাগ পাইছো? 100 ভাগ পাইছিলা, ঠিক এরকম। তাহলে তোমরা ফারেনহাইট স্কেলও আশা করি বুঝতে পারবে। এবং এর পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে দেখব সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যবর্তী সম্পর্ক। আশা করি তোমরা আজকের ক্লাসটুকু ভালোভাবে বুঝতে পারছো।